এনডিএমএ ঢাকা মহানগরের যৌথ প্রতিনিধি সভায় আজকে যারা উপস্থিত, একই সাথে আমার মিডিয়া ভাই ও বোনেরা আজকে যারা উপস্থিত, আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে এই বিশাল গণ আন্দোলনের পরে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানোর পর নতুন করে আমরা দল গোছানোর কাজ দেশব্যাপী যেভাবে শুরু করেছি, সেখানে ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা যে এবং একই সাথে আমাদের মাননীয় মহাসচিব এবং এর আগে যারা বক্তব্য রেখেছেন তারা যে কথাগুলো তুলে ধরলেন, সামনের নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সামনের নির্বাচনে এনডিএম যদি এককভাবে নির্বাচন করে তাহলে ৩০০ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্যান্ডিডেট দেবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখি যেইভাবে গত ৭-৮ বছর প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মেট্রোতে ঢাকা শহর, এই যে আমার পাশে দাঁড়ানো আজকে এনডিএম এর অনেক নেতৃবৃন্দ আছেন যারা কারাবদ্ধ হয়েছেন, গুলি আঘাত পেয়েছেন, অনেক নির্যাতিত হয়েছেন। জাস্ট এই জুলাই আগস্ট আন্দোলনের কথাই বলছি। এই সব ত্যাগ স্বীকারের পর আজকে আমরা বাংলাদেশের জনগণের কাছে যেই সুন্দরভাবে পৌঁছতে পারছি, আমি আসলে বিশ্বাস করি যে আগামী নির্বাচনে ৩০০ আসনেই শুধু আমরা ভালো ক্যান্ডিডেট দেব না, অনেকগুলো আসন নিয়ে আমরা পার্লামেন্টে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। ঢাকা মেট্রোতে যতগুলো বড় বড় সিট আছে, যতগুলো পার্লামেন্টারি সিট আছে, সব জায়গায় আমাদের বড় ইম্প্যাক্ট ফেলতে হবে। কারণ ভুলে যাবেন না, বাংলাদেশের রাজনীতির বা নির্বাচনের ইতিহাসে ঢাকা শহর যে জিতেছে, পুরো বাংলাদেশের সরকার সে জিতেছে। তাই বিশাল গুরু দায়িত্ব আজকে যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের উপরে, যে ঢাকা শহরটা নির্বাচনের আগে সুন্দর সঠিকভাবে আমাদের গুছাতে হবে। ছোট্ট করে এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের কথা না বললেই না। এই নভেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। কিছুদিন আগে 10ই নভেম্বর আমরা শহীদ নূর হোসেন দিবস পালন করলাম। 7ই নভেম্বর ছিল সিপাহী বিপ্লব দিবস, যার মাধ্যমে 75 সালে আমরা আবার নতুন একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পারলাম। কারণ তার আগে বাকশাল করে গণতন্ত্র হরণ করা হয়েছিল। এই কথাটা তুললাম কারণ আমরা যখনই 70 দশকের ইতিহাস নিয়ে কথা বলবো, যখন 71 আমাদের বা তারপরে যত গণ আন্দোলন হয়েছে যেটার কথাই বলবো, সেখানে কারা কি দলের একজন সিনিয়র নেতা একটা কথা বলেছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে, তারপর উনি কথাটা ফিরিয়ে নিয়েছেন। ঠিক আছে, আজকে নতুন এক উপদেষ্টা, গত কয়েকদিন আগে নতুন এক উপদেষ্টা অত্যন্ত আমাদের একেবারে প্রত্যাশিত
কথাবার্তা এরকম এগুলা না। কারণ আজকে বিপ্লবী সরকার নিয়ে কথা হয়, যে এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। দেখেন ভাই, গণ আন্দোলন আর বিপ্লব দুটো ভিন্ন জিনিস। গণ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন সরকার পেয়েছি। বিপ্লব সরকার তখনই হইতো সেই যুদ্ধ হইতো, বিপ্লব হইতো, তারপর বন্দুক হাতে নিয়ে আমরা বঙ্গভবনে যাইতাম। সেইখানে যায় তখন বিপ্লবী সরকার হইতো। 1971 সালে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কারণ 1971 সালে বন্দুক হাতে লাখো বাঙালি যুদ্ধ কইরা আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আমাদের ছোট্ট দুঃখ বা বড় বড় দুঃখ যেভাবে বলেন না কেন, 1971 সালে সেই দখল করার পর, দেশ আবার দখল করার পর যারা বন্দুক হাতে যুদ্ধ করেছিল তারা বিপ্লবী সরকার গঠন, 70-এর নির্বাচনে যারা গেছিলেন তারা বিপ্লবী সরকার গঠন করেছিল। এবং শেখ মুজিবুর রহমান, যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন না, উনি ছিলেন। এইখানে বিরোধিতা করার কিছু নাই, কারণ 70-এর নির্বাচন এবং তার আগে এবং পরের এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল। যদি শহীদ তাজউদ্দিন না থাকতো তাইলে বাংলাদেশের এক্সাইলে সরকার হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো তাহলে ভারতের সাথে আমাদের আলোচনা হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো 16 ডিসেম্বরে আমাদের বিজয় হইতো না। একই সাথে তাজউদ্দিনের সাথে যদি ওসমানী সাহেব না থাকতো তাহলে আমাদের মুক্তিযুদ্ধের কোন কমান্ড থাকতো না। শহীদ জিয়াউর রহমান জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধে, তাইলে 26শে মার্চ নতুন ভাবে মুক্তিযুদ্ধ শুরু হইতো না। আপনি বিশ্বের যখন কথা হয়, প্রথম স্বাধীনতা ছিল যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে মেইন নেতৃত্ব দিয়েছিল, যোদ্ধা নেতৃত্ব দিয়েছিল জেনারেল জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে কি জর্জ ওয়াশিংটনকে তাদের জাতির পিতা বলে? না ভাই, যারা সবাই মিলে বড় বড় অবদান রেখেছিল, সবাই ওই পুরো গোষ্ঠীকে জাতির পিতা একসাথে বলা হয়। জাতির পিতা বলা হয় না, বলা হয় ফাউন্ডিং ফাদার্স। এক না কিন্তু, প্লুরাল, ফাউন্ডিং। নাম এক ডাকে আসার প্রয়োজন আছে। আমাদের বন্ধু প্রতিম দলের সিনিয়র নেতৃবৃন্দ, ওনারা যখন এই কথাগুলো বলেন, আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো, ভাই শেখ মুজিবুর রহমানের নাম বলছি যার অবদান আছে তাদের সবার নাম সঠিকভাবে নিতে হবে। শুধু একজনকে সালাম দিবেন, বাকি সবার নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিবেন, এইটা আর মানব না। বাংলাদেশের জাতির পিতা, আবারও বলছি, বাংলাদেশের জাতির পিতা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি না। এই রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য মেহনতি মানুষ থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জীবন যৌবন উৎসর্গ করেছে। শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে ব্র্যান্ডিং করেছে, আমরা সেটাকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা সঠিকভাবে তুলে ধরতে চাই। তবে এইটাও বলে রাখি, আওয়ামী লীগের অবস্থান এই দেশের মাটিতে আর থাকবে
সবাই লড়াই করেছি, জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি। তার আগের 15.5 বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই লড়াই করেছি। এই সরকার সফল হবে, এই সরকার জন্য হয়, নির্বাচন ছাড়া যদি ইন্টারিম সূত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোর মধ্যে বৈধতা প্রদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটা অধ্যাদেশ জারির খবর শুনেছি। সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা, সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বিষয়ক যে ধারাগুলো সংযোজিত হতে যাচ্ছে বলে শুনেছি, তা আসলে অত্যন্ত অপ্রয়োজনীয়। এটা আমাদের সরকার ভাই, আমরা সবাই মিলে নিশ্চয়ই নির্ণয় করব এই সরকারের থাকা কতদিনের প্রয়োজন আছে। যদি লম্বা প্রয়োজন থাকে আমরা এই সরকারকে লম্বা সময় রাখবো ইনশাআল্লাহ। আমরা এই সরকারের সাথে থাকি, তাহলে আমরাই যদি আইন হই, তাহলে এই আইন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রোটেকশন দরকার আছে বলে আমরা মনে করি না। বর্তমান সরকার আমাদের সকলের সমর্থনে গঠিত একটি জনপ্রত্যাশার সরকার। এই সরকারের সব কর্মকাণ্ডকে পরবর্তী নির্বাচিত সংসদ এমনিতেই বৈধতা প্রদান করবে। আমরা বিশ্বাস রাখি নির্বাচিত সংসদে আমরা থাকবো, এবং সেই বিশ্বাসের সাথে আপনাদের সামনে আজকে পরিষ্কার তুলে ধরছি যে আমরা যখন আসবো তখন বৈধতা আমরা নিশ্চয়ই দেবো ইনশাআল্লাহ। বলছি, অধ্যাদেশ জারির মাধ্যমে আলাদা করে আইনি সুরক্ষা নেবার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। আজকে এক পর্যায়ের পর আরেক পর্যায়ে নিত্য নতুন বিতর্ক তৈরি হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচনের প্রশ্নে একমত হতে পারছেন না। যতটা না একমত তারা নিজেরা হতে পারছেন না, আমরা মিডিয়ার ভাই বোনদের মাঝে দেখছি এটা নিয়ে প্রচার বা অপপ্রচার আরো বেশি হচ্ছে। তবে এক্ষেত্রে কিছু কিছু দল নিজেদের রাজনৈতিক এবং সাংগঠনিক স্বার্থ সময়ক্ষেপণের পক্ষে বলতে আমরা মনে করছি। দেখেন, আমরা যখন কারোর সাথে কথা বলি নির্বাচন চাই, আমরা কি ভুল কিছু চাই ভাই? সারা অধিকার সরকার থাকতো, আর যদি 2014 সালে আওয়ামী লীগ সরকার না থাকতো তাহলে গণহত্যা থেকে শুরু করে ব্যাংক লুট সবকিছু করতে পারতো। তাহলে আসল অধিকার তো ভাই ভোটের অধিকার। হ্যাঁ, নিশ্চয়ই আলোচনার প্রয়োজন আছে সঠিকভাবে এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কি কি সংস্কার দরকার। সেই সংস্কার ছাড়া তো আমরা নির্বাচন পাবো না ভাই, তাহলে সেই সংস্কারের দরকার আছে। কিন্তু নির্বাচন যারা বেশি পেছাতে চায়, আপনি একটার পর দ্বিতীয় প্রশ্ন যদি তাদেরকে যে করেন যে কেন নির্বাচন বেশি পেছাতে হবে, তারা আপনাকে বলবে একটা দলের কথা, যে এখন যদি নির্বাচন হয় ভোটে ওই ভাই এইটার সিদ্ধান্ত কি অন্য কেউ নিয়ে দেবে? অন্য কারোর বলার অধিকার আছে যে আমার পছন্দের লোককে ভোট দিলেই আমি তখন নির্বাচন দিব, তাছাড়া দিব না? আর এইটা যদি বলে তাহলে সেই সরকার বা সেই গোষ্ঠীর সাথে শেখ হাসিনার কি পার্থক্য আছে? কারণ শেখ হাসিনা তো এই কথাটাই বলতো, ভাই ভোট দিবা কিন্তু কোথায় দিবা? নৌকায় দিবা।